আজ ৫ ফেব্রুয়ারি ২০১৪, ২৩ মাঘ ১৪২০ বঙ্গাব্দ, শীতকাল। প্রিয় দর্শক, আদিম মানুষরাও সমাজ মেনে চলতেন। দল বেঁধে চলবার বাঁচবার চেষ্টা আছে বলেই মানুষ পৃথিবী থেকে হারিয়ে যায়নি। এই পৃথিবী থেকে লক্ষ লক্ষ জীব চিরদিনের জন্য হারিয়ে গেছে, কিন্তু এই মানুষ এই পৃথিবীতে তার জায়গা, তার সংখ্যা, তার অধিকার, তার নিয়ন্ত্রণ বাড়িয়েই চলেছে। তবুও আজ এই সকালবেলা মনে হচ্ছে মানুষ কি তার মূল জায়গা থেকে, মানবতার জায়গা থেকে অনেকটা সরে আসেনি? আমরা এখনো কতটা সামাজিক জীব? আমরা এখন কত পারিবারিক বন্ধনে বাঁধা আছি? এক একটি মানুষ তার স্বার্থের জালে আটকে গিয়ে একা হয়ে পড়ছে, নিঃসঙ্গ হয়ে পড়ছে। অনেকের মাঝে থেকেও আমরা একা হয়ে পড়ছি। আসুন আমরা একে অপরকে অন্তর দিয়ে ভালোবাসি। প্রিয় দর্শক, আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক, সার্থক হোক, এই শুভকামনায় শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজ দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি, হাসি মুখ, জানেন হয়তো, চিরসুন্দর, অভিধান, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। সুপ্রিয় দর্শক, আমাদের আনন্দ আড্ডার আজকের অতিথি বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান চৌধুরী। চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। ভাইয়া, আপনার কাছ থেকে বেশ কিছু বিষয় সম্পর্কে জানবো। বিপন্ন উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ ফাউন্ডেশনের কার্যক্রম, এরকম একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের কারণগুলো জানবো, তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে জাতীয় পথনাট্য উৎসব ২০১৪, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই দেখো না কত হাসির খবর বলে যাই। প্রিয় দর্শক, আমার কাছে অনেক হাসির খবর আপাতত নেই, তবে আপনাদের জন্য রয়েছে নির্মল হাসির প্রচেষ্টা। প্রাণখোলা হাসিতে সকালটা শুরু হলে দিনটাও সুন্দর কাটবে নিশ্চয়ই। তাই এবারে আমাদের নিয়মিত আয়োজন হাসি মুখ। ভ্যাবলাদা ডাক্তারের কাছে গেল, ডাক্তার কাছে, ডাক্তার সাহেব আমার তো খুব সমস্যা। বলে আপনার সবসময় খুব সমস্যা থাকে, কি হয়েছে বলেন? বলে আমি তো চাবি খেয়ে ফেলেছি। তাই নাকি? কবে? 3 মাস আগে। 3 মাস আগে চাবি খাইছেন আর এখন আইছেন, কি ব্যাপার? বলছে না, এতদিন তো ডুপ্লিকেট চাবিতে চালাইছি, কালকে ওইটাও হারাই গেছে। মোঘল আমলে রাজাবাদশারা এক রাজ্য থেকে আরেক রাজ্যে চিঠি বা সংবাদ পাঠাতো কবুতরের মাধ্যমে। পরবর্তীতে সেই ব্যবস্থার বিলুপ্তির পর উদ্ভব হয় দূত মারফত চিঠি পাঠানোর ব্যবস্থা। এভাবে কালের বিবর্তনে, সভ্যতার উৎকর্ষতায় ধীরে ধীরে এ ব্যবস্থায় আমূল পরিবর্তন সাধিত হয়ে ডাক ব্যবস্থার উদ্ভব হয়। পরবর্তীতে ডাক ব্যবস্থার চেয়ে সহজ এবং দ্রুততম সময়ে তথ্য ও মালামাল আদান প্রদানের জন্য উদ্ভব ঘটে আধুনিক কুরিয়ার সার্ভিস ব্যবস্থার। এ ব্যবস্থার মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের যে কোনো প্রান্তে ২৪ ঘন্টার মধ্যে তথ্য ও মালামাল পৌঁছানো সম্ভব। ঢাকায় রয়েছে বেশ কয়েকটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস। আজ জেনে নিন কয়েকটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের ঠিকানা ও ফোন নম্বর। আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস: অ্যারামেক্স ইন্টারন্যাশনাল, সফুরা টাওয়ার, ২০ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। ফোন ৯৮৯৩৫৪৭-৮ অথবা ৯৮৬২৫৮৭। BAEI এক্সপ্রেস লিমিটেড, ইব্রাহিম চেম্বার ৯৫, মতিঝিল, ঢাকা। ফোন ৯৫৬৭৪৮৭। DHL মলি ক্যাপিটাল সেন্টার, লেভেল ৪ ও ৫, ৭৬ গুলশান এভিনিউ, ঢাকা। ফোন ৯৮৮১৭03-৭ পর্যন্ত। ফেডেক্স হাউস ১৬, রোড ১০/A, ব্লক H, বনানী, ঢাকা। ফোন ৯৮৮৪৮৫১। TNT এক্সপ্রেস ওয়ার্ল্ড ওয়াইড হাউস ৭৩, রোড ১৩/A, ব্লক D, বনানী, ঢাকা। ফোন ৮৮৩৪৮৫৬-৫৯ পর্যন্ত। ইউনাইটেড পার্সেল সার্ভিসেস লিমিটেড, বিলকিস টাওয়ার, ২য় তলা, প্লট ৬, রোড ১৬, গুলশান ২, ঢাকা। ফোন ৯৮৮৫১২৬ অথবা ৯৮৮৫২২৭। সুপ্রিয় দর্শক, আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশনের আর্কাইভ থেকে একটি নাচ। বর্ণমালা
প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি। তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত, যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা, কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায়, লেখায় বা উপমায় ব্যবহার করি। এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি, ব্যাখ্যা, ব্যবহার ইত্যাদি নিয়ে আমাদের এবারের আয়োজন অভিধান। ইতর। ইতর শব্দের অর্থ অভদ্র, অসভ্য বা অশ্লীল। কিছুকাল আগেও ইতর শব্দটির ভালো অর্থ ছিল। সংস্কৃত এই সর্বনামটির মূল অর্থ হল অন্য, অপর, ভিন্ন, অন্যতর ইত্যাদি, কিন্তু কালক্রমে শব্দটির অর্থের অবনতি ঘটে যায়। ইতর লোকের কথা এখন আপনার প্রয়োজন কি? আপনার কথা বলুন। বঙ্কিমচন্দ্র যখন তার উপন্যাসে এই কথা লেখেন, তখনও ইতর লোক বলতে অন্য লোক বুঝাতো, কিন্তু এখন ইতর লোক বললে অসভ্য লোকই বোঝায়। তবে ইতর শব্দটি এখনো কিছু কিছু ক্ষেত্রে তার আপন অর্থ নিয়ে টিকে আছে, যেমন মানবেতর জীবন। এখানে মানব যোগ ইতর, অর্থাৎ মানবেতর শব্দটির ইতর ভিন্ন, অন্য, অন্যতর অর্থেই ব্যবহৃত হয়েছে। শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি আমাদের মানসিক স্বাস্থ্যের দিকেও মাঝে মাঝে খেয়াল রাখা দরকার। মন যদি মাঝে মাঝে খিটখিটে হয়ে যায়, হঠাৎ হঠাৎ রেগে যাওয়া, মাঝে মাঝে সব কিছুতে অমনোযোগী হওয়া, মাঝে মাঝে যদি মনের মধ্যে অজানা ভয় ভর করে, কারো উপর ঘন ঘন সন্দেহ হয়, নিজের সঙ্গে নিজের দ্বন্দ্ব যদি হতে থাকে, তবে এই বিষয়গুলো অবশ্যই হেলাফেলা না করে আমলে নিতে হবে। এসব ছোটোখাটো ব্যাপার মনের মধ্যে জমা হতে হতে আমরা একসময় বেসামাল হয়ে পড়ি মানসিক রোগী। অতএব মনের মধ্যে গুমট কিছু রাখা যাবে না। সব কিছু একা একা বহন করতে চাইলে আমরা একা হয়ে পড়ব, আর একাকিত্বই মানসিক রোগকে কাছে ডেকে আনে। সুপ্রিয় দর্শক, আজ বাংলা ভিশনের পর্দায় আপনাদের জন্য রয়েছে দুপুর 1:05 পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। ভাবলাম এবার নিজেকে কিভাবে বাঁচাবো, সিদ্ধান্ত নিলাম আপনাদের কথাটা জানাতেই হবে। তোমাকে কিছু কথা বলতে চাই, কথা শুনবো সময়। নতুন বই, প্রিয় লেখক আর পাঠকের খবর জানতে চোখ রাখুন প্রতিদিনের বইমেলা অনুষ্ঠানে। মাহিদুল ইসলামের উপস্থাপনায়, ফজলুল হক আকাশ ও মামুন খানের প্রযোজনায় প্রতিদিনের বইমেলা সরাসরি দেখবেন আজ বিকেল 5:20। সন্ধ্যা 6:25 সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় সরাসরি টক শো ফ্রন্টলাইন। রাত 8:15 ধারাবাহিক নাটক লঙ্গরখানা। রচনা বদরুল আনাম সৌদ, পরিচালনা নরেশ ভুইয়া। আজ রাত 9:05 ধারাবাহিক নাটক অ এর গল্প। রচনা ও পরিচালনা তানভীর হোসেন প্রবাল। সাময়িক প্রশান্তির জন্য যারা ভালোবাসার মানুষের সঙ্গে প্রতারণা করে, তারা ভালো থাকতে পারে না। রাত 11:25 জনপ্রিয় ফোনো লাইভ স্টুডিও কনসার্ট মিউজিক ক্লাব। প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজ রাত 11:25 ওয়ালটন মোবাইল মিউজিক ক্লাব অনুষ্ঠানে আমি আসছি আমার গানের ভান্ডার নিয়ে। তখন দেখা হবে, কথা হবে এবং অবশ্যই গান হবে। দর্শক, এছাড়াও সকাল 7:30, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30, রাত 10:30 এবং রাত 1:30 দেখুন বাংলা ভিশন সংবাদ। এবারে সব শেষ আয়োজন আনন্দ আড্ডা। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি আখতারুজ্জামান চৌধুরীর কাছে। ভাইয়া, শুরুতেই জানতে চাইব, বিপন্ন প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ ফাউন্ডেশন বাংলাদেশ, এই যে এই সংরক্ষণ, এরকম একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণের কারণটা কি যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। শুরুটা ছিল 2010 সাল। আমরা অনেকেই জানি যে টালি পাম নামে একটি উদ্ভিদ সারা পৃথিবী থেকে বিলুপ্ত হতে হতে একমাত্র উদ্ভিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকে ছিল। গাছটির বৈশিষ্ট্য হচ্ছে যে 100 বছর পর মাত্র একবারই ফুল ফল দিয়ে মরে যায়। 2008 সালে এই গাছে 100 বছর পর ফুল আসে। আমার সৌভাগ্য হয়েছিল ওই সময় এই গাছটি নিয়ে পিএইচডি করার। তো যখন গাছে ফুল আসার পরে ফল ধরলো, তখন আমি চিন্তা করলাম যে যেহেতু এটি পৃথিবীর একমাত্র গাছ, তাহলে এটার প্রজাতিটা যদি বাঁচিয়ে রাখা যায়, তাহলে শুধু বাংলাদেশই না, পৃথিবীর পক্ষে একটি বড় ধরনের কাজ করা হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমার পিএইচডির পাশাপাশি এই গাছের যখন ফল পাকলো, আমি সেই ফল সংগ্রহ করে
এটাকে আমার বাসায় টবে চারা রোপণ করলাম। দেখা গেল যে 3 মাস পরে ঠিকই চারা বের হলো। তো তখন আমরা সবাই উৎফুল্ল হলাম যে এটা তো একটা বড় ধরনের কাজ করা হলো পৃথিবীর পক্ষে। তখন ওই চারা আমি প্রায় 1000 তৈরি করলাম। আচ্ছা, করার পরে আমাদের বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, এটা নুরুল ইসলাম নাহিদ স্যার, উনি নাইমে লাগে উদ্বোধন করলেন। পরবর্তী টার্মে বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যশোরে লাগালেন। এবং আপনারা জানেন যে 2011 সালে বান কি মুন মহোদয় জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আমাদের দেশে আসেন, ওনার সাথেও আমি কুলাউড়াতে এই গাছ লাগালাম। আচ্ছা, তো এই গাছ লাগাতে গিয়েই তখন মাননীয় প্রধানমন্ত্রীর PS1 ছিলেন নজরুল ইসলাম খান স্যার, উনি এখন তথ্য প্রযুক্তি সচিব। তো উনি আমাকে বললেন যে তালিপাম না দেশ থেকে আর কি কি হারাচ্ছে, তা আপনি যদি এই ধরনের কিছু কাজ করেন আমরা একযোগে একটা কাজ করতে পারি। তো বলতে পারেন সেই দৃষ্টিকোণ থেকেই আমি এ পর্যন্ত প্রায় 300 গাছের তালিকা সংগ্রহ করতে পেরেছি, যেগুলো আমাদের দেশ থেকে হারানোর পথে আছে। আপনি যদি এখনই উদ্যোগী না হই, হয়তো আগামীকাল আমাদের বলতে হবে এই গাছটা কই, এখন তো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মূলত এই দৃষ্টিভঙ্গি থেকে আমার এই বিপন্ন উদ্ভিদ সংরক্ষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা। এবারে জানতে চাই যে এই ফাউন্ডেশনের কার্যক্রমগুলো, যে কি কি কার্যক্রমের সাথে জড়িত এই ফাউন্ডেশন? শুরুতে আমি যেটা বললাম যে আমরা 1000 তালিপামের চারা তৈরি আমি করেছি। সেই চারা আমরা এ পর্যন্ত প্রত্যেক জেলায় 3-4টে প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রধান শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কলেজ, সার্কিট হাউস, গভর্নমেন্ট কালেক্টরিয়েট, যদি ওই জেলায় জনবহুল কোনো এলাকা, যেমন কোনো জাদুঘর বা দর্শনীয় স্থান, সেখানে 4-5টা করে লাগাচ্ছি। তো এভাবে আমাদের এ পর্যন্ত 40টা জেলাতে এই তালিপামের চারা রোপণ করা হয়েছে। আর অবশিষ্ট জেলাতে হয়তো আমরা এই বর্ষার মধ্যেই লাগানো সম্পন্ন করব। পাশাপাশি তালিপামের পাশাপাশি যে আরও 300 গাছের তালিকা আমরা করেছি, তার মধ্য থেকে যে গাছগুলো সংরক্ষণ করা সম্ভব তার বীজ সংগ্রহ করছি আমরা এখন, করে সেগুলো চারা তৈরি করছি। করার পরে এগুলোও দেশব্যাপী রোপণের একটা উদ্যোগ আমরা নিচ্ছি। রোপণ করার জন্য যেরকম যথোপযুক্ত পরিবেশ বা মাটি বা জায়গা প্রয়োজন, সেটা কতখানি পাচ্ছেন? সারা পৃথিবী ব্যাপী প্রায় 6 লক্ষ প্রজাতির গাছ আছে আমাদের সারা পৃথিবীতে। তার মধ্যে আমাদের দেশে আছে 6000 প্রজাতি। যদিও আমাদের দেশটি ছোট, কিন্তু আমরা উদ্ভিদ প্রজাতিতে যথেষ্ট সমৃদ্ধ। যদি এগুলো সংরক্ষণ না করা হয় তাহলে হয়তো 2 দিন পরে এগুলো আর খুঁজে পাওয়া যাবে না। এখন পরিবেশ এবং মাটির ক্ষেত্রে সংরক্ষণ দুভাবে করতে হবে। একটা হলো তার যেটা ন্যাচারাল হ্যাবিটেট, অর্থাৎ সে প্রাকৃতিকভাবে যে পরিবেশে বড় হয়েছে ঠিক সেখানেই সংগ্রহ করা। আর আরেকটা হলো এটা ছাড়া অন্য কোথাও যদি সে হয়ে থাকে সেটা সেখানে লাগানো। যেমন আমি এখন যদি সাতকড়ার কথা বলি, এটা আমরা জানি যে সিলেটের জাফলং অঞ্চলে খুব ভালো হয়। এরকম আরও অনেক উদ্ভিদের নাম করা যায় যেটা একটা নির্দিষ্ট এলাকাতেই জন্মে। এগুলো কিন্তু অন্য এলাকাতেও জন্মানো সম্ভব। নিজ এলাকায় এবং তার বাহিরে ইনসিটো এবং এক্সিটো পদ্ধতিতেই দেশে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, তো উদ্ভিদের বিষয়ে জানা হলো। প্রাণীর বিষয়ে যদি জানতে চাই, যে গবেষণার তথ্য মতে আমাদের দেশের প্রায় কোন কোন প্রাণী এবং কতগুলো প্রাণী এরকম বিলুপ্তির পথে আছে বা হুমকির সম্মুখীন? আমাদের দেশে এ পর্যন্ত গবেষকদের ধারণা অনুযায়ী 13 প্রজাতির মেরুদণ্ডী প্রাণীর বিলুপ্ত ঘটেছে। আচ্ছা, তার মধ্যে বলতে পারি একসময় আমাদের এখানে বুনো মহিষ ছিল, যেগুলো আমরা এখন ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা ডিসকভারিতে দেখে থাকি। এটা আমাদের এখানে ছিল। এই বুনো মহিষ আর এখন নেই। একসময় বন্য গরু আমাদের ছিল, সেগুলো এখন আর নেই। বাঘ প্রজাতির অনেকগুলো রয়েছে, তো তারও অনেকগুলো আমাদের এখানে ছিল, সেগুলো আর এখন খুঁজে পাওয়া যায় না। এইভাবে আর মজার একটা তথ্য যে আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় একটি হাঁস ছিল। সেই হাঁসটি গাছে বাসা করত এবং খুব মজার একটা ব্যাপার ছিল যে গাছের নিচে একটু জল আছে ঠিক সেখানেই সে বাসা করত। যখন ডিম ফুটে বাচ্চাটা হতো তখন ও পা দিয়ে ধাক্কা দিয়ে বাচ্চাটা ফেলে দিত ওই পানিতে। ওখানে বড় হতো, তারপরে সেটা বড় হলে সে নিয়ে যেত। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো এটা পৃথিবীর আর কোথাও ছিল না, কিন্তু ওইটার বিলুপ্ত আমাদের দেশ থেকে হয়ে গেছে, ওইটার নাই এখন। এরকম সব মিলে প্রায় 13 প্রজাতির বিলুপ্ত তো ঘটেছেই। আর রয়্যাল বেঙ্গলের কথা নতুন করে নাই বা বললাম,
আমাদের এখান থেকে আমরা জানেন যে তক্ষক যে একটা প্রাণী, এটা চরম অস্তিত্ব সংকটে। আমি কিছুদিন আগে টাঙ্গাইল এলাকায় গিয়েছিলাম, ওইখানে মানুষ হন্যে হয়ে তক্ষক খোঁজে। একটা অসাধু চক্র আছে, তারা বলে যে তক্ষক একটা প্রাণী পেলে তারা কয়েক লক্ষ টাকা বিক্রি করবে। এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই যে ওই গাছ ওই প্রাণী থেকে যা পাওয়া যাবে সেটা নাকি মানুষের উপকারে লাগবে। এরকম তক্ষক, বাগডাস, বন বিড়াল, যেগুলো চরম অস্তিত্ব সংকট এখন আমাদের দেশে আছে। আমরা জানি যে হুমায়ূন আহমেদ স্যার নুহাশ পল্লীর বিপন্ন বৃক্ষ নিয়ে আপনি গবেষণা করছেন, এই বিষয়ে যদি একটু বলতেন যে সেখানকার কি অবস্থা। নুহাশ পল্লীতে আমি যখন প্রথম যাওয়ার তাদিক অনুভব করি, হুমায়ুন স্যারের একটি কথা আমাকে খুব অনুপ্রাণিত করে। উনি একবার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে নুহাশ পল্লীর কোনো গাছগাছালি যেগুলো আছে এগুলা নিয়ে যদি কোনো গবেষক গবেষণা করেন আমি খুব খুশি হব এরকম। তো এর প্রেক্ষাপটটা এরকম, যখন আমি তালিপাম লাগাচ্ছি সারা দেশ জুড়ে, আমি নেত্রকোনা জেলাতে গিয়েছিলাম এই গাছ লাগাতে। নেত্রকোনা জেলার যারা ছিলেন ওই কলেজের, তারা আমাকে বললেন যে এখানে তো হুমায়ুন স্যারের বাড়ি নেত্রকোনাতে, তো ওনার একটি বাগান আছে নুহাশপল্লী নামে, যেটা গাজীপুর জেলায়, তো ওইখানে আমি 2টি তালিপাম লাগান। তো আমি উদ্যোগও নিয়েছিলাম, কিন্তু আমার দুর্ভাগ্য যখন আমি লাগানোর চেষ্টা করি তখন স্যার ক্যান্সার আক্রান্ত হয়ে আমেরিকাতে চলে গেছেন। তো সেই উদ্দেশ্য আমার আর সফল হয় না। পরে যখন স্যার মারা গেলেন তখন এই বিষয়টা আমি ওনার আম্মা আয়েশা ফয়েজ খালাম্মাকে জানাই। তো উনি খুব খুশি হলেন, যেহেতু তার বিষয়টি ছেলের খুব প্রিয় ছিল। তা আমি ওনার সাথে নিয়ে নুহাশপল্লীতে গেলাম এবং তখন আমি চিন্তা করলাম যে স্যার যেহেতু 64 বছর বয়সে মারা গেলেন, সামনে তো তার 64তম জন্মদিন, তো এটাকে স্মরণ করে যে গাছগুলো নেই আমি 64 প্রজাতির গাছ এখানে লাগাই। সেটার উদ্বোধন খালাম্মা নিজেই করলেন একটি তালিপাম লাগিয়ে, এবং ওনার পরিবারের আর যারা সদস্য ছিলেন সবাই আমার এই সাথে রোপণ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন। তো তখন আমি বলি যে নুহাশপল্লীতে যে সমস্ত গাছগাছালি আছে, প্রায় 3000 গাছগাছালি ওখানে আছে, তার মধ্যে ওষুধি গাছগাছালি রয়েছে প্রায় 200 প্রজাতির। অনেকগুলো এখানে খুব মূল্যবান, যেমন ধূপ গাছ। আমি নুহাশপল্লীতে বেশ একটি বড় গাছ দেখেছি, আমাদের দেশে বোটানিক্যাল গার্ডেনেও এটা নেই, এমনকি বলদা গার্ডেনেও নেই। এরকম আরও বেশ কিছু বিপন্ন গাছ ওখানে রয়েছে। তো এই কাজ করতে গিয়ে আমরা 64টি গাছ এবং প্রাসঙ্গিকভাবে নুহাশপল্লীর যে সমস্ত অবকাঠামো আছে, এই দাবাঘর, সুইমিং পুল, তারপর প্রধান বাংলো, বৃষ্টি বিলাস, এইগুলো স্থাপনের প্রেক্ষাপটটা কি ছিল, হিস্ট্রিক্যাল আপনি বলতে পারেন অনেকটা এটা। আর ওনাদের পরিবার, অর্থাৎ ওনার শহীদ পিতা থেকে আরম্ভ করে একেবারে পরিবারের সদস্য যারা ছিলেন সবারই সম্পর্কে কম বেশি এই বইতে লেখা হয়েছে, যেটা একটা গবেষণাধর্মী বই বলতে পারেন, যে নুহাশপল্লী এবং একজন হুমায়ুন আহমেদ মেলাতে এটা অন্য প্রকাশের ব্যানারে আসবে। শেষে জানতে চাইব যে সাধারণ মানুষ স্ব অবস্থানে থেকে এই যে বিপন্ন উদ্ভিদ প্রাণী সংরক্ষণের জন্য কি ধরনের পদক্ষেপ নিতে পারে বা কি করতে পারে? সবার জন্য একটা উন্মুক্ত আহ্বান আমার থাকবে যে আসলে আমরা ভাবি সবাই আমাদের অংশীদার, আমাদের এই যে ভালো কাজ সবাই এর পাশে এগিয়ে আসবেন। সেজন্যে যে বিপন্ন উদ্ভিদ সংরক্ষণের উদ্যোগ আমরা নিয়েছি, পাশাপাশি যে প্রাণীও যদি করা যায়, বিশেষ করে উদ্ভিদটার কথা আমরা বেশি বলি যেহেতু এটা আমাদের হাতের নাগালের মধ্যে আছে। তো আমাদের একটা ওয়েবসাইট খুব তাড়াতাড়ি উদ্বোধন হবে, IPAC.org.BD www। তো এন্ডেঞ্জার্ড প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল কনজারভেশন ফাউন্ডেশন, এখানে একটা উন্মুক্ত পেজ থাকবে যেখানে খুব সহজেই একজন আগ্রহী দর্শক বা গবেষক আমাদের এই কর্মকাণ্ডের সাথে একাত্মতা ঘোষণা করতে পারেন, সদস্য হতে পারেন। ওনারা যদি জানান ইনফরমেশন দেয় যে আমি আমাদের এই এলাকায় একটি বিপন্ন গাছের সন্ধান পেয়েছি, এটা রক্ষা করার জন্য আপনারা আসেন, আমরা সেটার ব্যাপারে। আবার উল্টোটাও হতে পারে, ওনারা যদি এই বিপন্ন তালিকা থেকে আমাদের যেটা 300টা আমাদের ওয়েবসাইটে থাকবে যে আমরা এই গাছটা লাগাতে চাই, সেটা আমরা তাদেরকে দিয়ে সহযোগিতা করব। আমরাও আশা করছি আপনাদের এই উদ্যোগ সাধারণ মানুষের মাঝে দেশের সম্পদ সম্পর্কে আরো অনেক বেশি সচেতনতা সৃষ্টি করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং বাংলা ভিশন আজকে যে আমাকে কথা বলার দুটো সুযোগ করে দিল, সেটার পাশাপাশি অগণিত দর্শক যারা আজকে শুনলেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের পাশে এসে দাঁড়াবার অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবারের সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মতামত আর ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই এই অনুষ্ঠানে।
মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন নিউজ টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@banglavision.tv। দার্শনিক ডেল কার্নেগি বলেছেন, অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। প্রায় একই কথা বলে গেছেন সক্রেটিসও, নো দাইসেলফ, অর্থাৎ নিজেকে জানো। প্রিয় দর্শক, আসুন সেই চেষ্টাই করি, নিজেকে জানার মধ্যে দিয়ে যাপন করি নিজ নিজ জীবন। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক।